বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। নবম শ্রেণীর গ্রুপ নির্ধারণ হয়েছে। নবম শ্রেণীর আজকে আমরা হিসাব বিজ্ঞান ক্লাসটি করাবো। দ্বিতীয় অধ্যায় লেনদেন অধ্যায়টি করাবো। আশা করি সকলে বই খাতা নিয়ে বসেছ। ঠিক আছে, আমরা আজকের যে অধ্যায় সেই অধ্যায় থেকে যে জিনিসটা শিখবো সেটা কি সেটা একটু আজকে লিখে নিই। এক নম্বরে আমরা আজকের অধ্যায় থেকে শিখবো লেনদেনের। আজকে আমরা লেনদেনের ধারণা ব্যাখ্যা করতে পারবো, ধারণা ব্যাখ্যা করতে পারবো, ধারণা ব্যাখ্যা করতে পারবো পারবো। 2 নাম্বার লেনদেনের প্রকৃতি শনাক্ত করতে পারবো। 3 নাম্বার হিসাব সমীকরণ বিশ্লেষণ করতে পারবো, প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই 3টা বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি সকলেই যারা ব্যবসায় শিক্ষা নিয়েছো সকলে অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছ। আর তোমাদের এই যে লেনদেন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের এই লেনদেনের উপর ভিত্তি করেই তোমাদের অন্যান্য দিকগুলোকে অগ্রসর হতে হবে। তাই আমরা আজকের যে থিওরিগুলো বুঝাবো সেগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে। আর তোমরা সকলেই অবগত আছো যে আমাদের একটা প্রস্তুতিমূলক পরীক্ষা হবে, আর সেই পরীক্ষাতে অবশ্যই সকলকে অংশগ্রহণ করতে হবে। সেজন্য আমাদের সিলেবাস তো তোমরা অনেক পেয়ে গেছো, সেই সিলেবাস অনুযায়ী তোমরা অবশ্যই বিষয়গুলোকে শেষ করবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে কথাটা আর দীর্ঘায়িত করব না, আমরা চলে যাব বইয়ের পৃষ্ঠা নাম্বার 14-তে। আসলে আমাদের দৈনন্দিন জীবনে অনেকগুলো ঘটনা ঘটে, তাই না? অনেকগুলো ঘটনা ঘটে। কিছু কিছু ঘটনা এমনিতেই হয়, আর কিছু কিছু ঘটনার সাথে অর্থ জড়িত। ঠিক আছে, যেগুলো তাই না, আমাদের যে সকল ঘটনা কি হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, অর্থের যেখানে জড়িত সেটাই হচ্ছে লেনদেন। আর যেখানে যে ঘটনাগুলো অর্থের অঙ্ক পরিমাপ করা যায় না সেগুলো লেনদেন হয় না। ঠিক আছে, তাহলে আমাদের দৈনন্দিন জীবনে অনেকগুলো ঘটনা ঘটে। ওই ঘটনার মধ্য থেকে যেগুলোকে আমরা অর্থের অঙ্কে পরিমাপ করা যায় এবং যেখানে কি হয় অর্থের আদান প্রদান ঘটে, যেখানে দুটি পক্ষ জড়িত থাকে, যেখানে মানুষের সত্তার হস্তান্তর হচ্ছে, সেটাই হচ্ছে লেনদেন। আর যে সকল ঘটনা ঘটে কিন্তু অর্থের কোনো পরিবর্তন ঘটে না, সেটা লেনদেন হতে পারে না। যেমন ধরো, মিস্টার করিম অফিসের জন্য 5,000 টাকা দিয়ে একটি কম্পিউটার মেশিন কিনলো। ঠিক আছে, হঠাৎ গাড়ির অ্যাক্সিডেন্টে সে মারা গেল। এখানে দুটি ঘটনা ঘটেছে। কয়টি ঘটনা? দুটি ঘটনা। এই ঘটনার মধ্যে একটি হচ্ছে লেনদেন। কিভাবে লেনদেন? অফিসের জন্য যে যন্ত্রপাতিটি এসেছে সেটি একটি লেনদেন, কেননা এটা অর্থের অঙ্কে পরিমাপ করা যাচ্ছে। কিন্তু ওই যে লোকটি মারা গেল, যে করিম মারা গেলেন, ও মরে যাওয়াটা ঘটনা, কিন্তু সেটা লেনদেন নেই। তার মৃত্যুতে ব্যবসা প্রতিষ্ঠানের কোনো অর্থের অবস্থার পরিবর্তন ঘটেনি, তাই সেটা কি হবে না? লেনদেন হবে না। তাহলে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনাকে আমরা কি বলবো? লেনদেন বলে থাকবো। এটাই হচ্ছে লেনদেনের ধারণা। আর লেনদেন থেকে আমরা একটা বুঝলাম, লেনদেন আবিধানিকত্ব হচ্ছে গ্রহণ ও প্রদান বা দেওয়া নেওয়া। লেনদেন হচ্ছে এক পক্ষ দিবে আর এক পক্ষ নিবে। এক পক্ষ লেনদেন দু ধরনের হতে পারে, বাহ্যিক লেনদেন, আভ্যন্তরীণ লেনদেন। বাহ্যিক লেনদেন যে আর্থিক ঘটনা দুই পক্ষ বা দুটি প্রতিষ্ঠানকে প্রভাবিত করে তাকে বাহ্যিক লেনদেন বলে। যেমন দেখো, কোনো সরবরাহের কাছ থেকে বাবুল স্টোর কর্তৃক পণ্য ক্রয়, মানে সরবরাহ মানে বিক্রেতা থেকে পণ্য ক্রয় করেছে। আবার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যে বাড়িটা ভাড়া নিয়ে নিয়েছে সেটার বাড়ি ভাড়া দেওয়া হয়েছে,
সেটা হচ্ছে বাহ্যিক লেনদেন। আর আভ্যন্তরীণ লেনদেন প্রতিষ্ঠান, আভ্যন্তরীণ লেনদেন ব্যবসায় শুধু অভ্যন্তরে অবস্থান করবে, প্রভাবিত করবে, তাকে বলা হয় আভ্যন্তরীণ লেনদেন। যেমন একটা মেশিন আমি ব্যবহার করলাম, ব্যবহার কারণে এটা ক্ষতি হয়ে গেল, ব্যবহারজনিত ক্ষতির কারণে মেশিনটার মূল্য হ্রাস পেল, সেটাকে বলা হয় আমি আভ্যন্তরীণ লেনদেন। তাহলে লেনদেনের ধরন দুই প্রকার, বাহ্যিক লেনদেন এবং আভ্যন্তরীণ লেনদেন। তাহলে এবার আসি, তাহলে আমি বলতে পারি অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা বা সেবা আদান প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে ওই সমস্ত ঘটনা বা আদান প্রদানকে লেনদেন বলা হয়। এটা তোমার বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে সংজ্ঞায়িত। তাহলে আমি আরেকটা জিনিস এখানে বুঝলাম যে প্রত্যেকটি লেনদেনই ঘটনা, কিন্তু প্রত্যেকটা ঘটনা কি নয়, লেনদেন নয়। কারণ দুটি ঘটনা ঘটেছে, আমি একটু আগে বলেছি, করিম অফিসের জন্য একটা যন্ত্রপাতি ক্রয় করেছে, আবার সে কি করলো, হঠাৎ সে মৃত্যুবরণ করলো। তাহলে এখানে দুটি ঘটনা। প্রথম যে ঘটনাটা ঘটেছিল সেটা লেনদেন, কারণ এখানে অর্থের অঙ্কের পরিবর্তন ঘটেছে। দ্বিতীয় যে ঘটনাটা ঘটেছে সেটা শুধুমাত্র ঘটনা, কারণ এটা লেনদেন নয়, কারণ তার মৃত্যুতে কি হয়নি, অর্থের অঙ্কের কোনো পরিবর্তন ঘটেনি। তাহলে প্রিয় শিক্ষার্থী, এটুকু আশা করি তোমাদের বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন শিখলাম লেনদেন কাকে বলে, আর শিখেছি লেনদেনের কয় ধরনের, এটি শিখেছি। এবার আসি লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য। লেনদেনের কিছু প্রকৃতি বা বৈশিষ্ট্য রয়েছে, বৈশিষ্ট্যগুলো আগে একবার লিখে ফেলি, তারপর আমরা আলোচনা করব। লেনদেনের প্রকৃতি ও বৈশিষ্ট্য। এক নাম্বার, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। আমি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। দুই নাম্বার, আর্থিক অবস্থার পরিবর্তন। আর্থিক অবস্থার পরিবর্তন। অবস্থার পরিবর্তন। তিন নাম্বার, যৌথ সত্তা। চার নাম্বার, স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র। সম্পূর্ণ ও স্বতন্ত্র। তারপরে হচ্ছে 5 নাম্বার হচ্ছে দৃশ্যমানতা। 6 নাম্বার, ঐতিহাসিক ঘটনা। 7 নাম্বার, হিসাব সমীকরণে প্রভাব বিস্তার। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তাহলে লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্যটা জানবো, ঠিক আছে। প্রথমে লেনদেন কি, আমি একটু আগেই বলেছি, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য প্রত্যেকটি ঘটনাকে লেনদেন বলবে। হ্যাঁ, তাহলে
অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। লেনদেনের একটি বৈশিষ্ট্য হলো লেনদেনের ঘটনাটা অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপ হতে হবে, নতুবা ওকে আমরা লেনদেন বলতে পারবো না। দেখো আমি একটু আগে বলেছিলাম ব্যবসা প্রতিষ্ঠানের একজন ম্যানেজার হঠাৎ করে দুর্ঘটনায় মৃত্যুবরণ করলো। ওই মৃত্যুবরণ করার কারণে তার কিন্তু কি হচ্ছে না, ওটা একটা ঘটনা হয়েছে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের কোনো পরিবর্তন হচ্ছে না, তাই সেটি লেনদেন। কিন্তু কোনো একটা পণ্য আগুনে পণ্য পুড়ে গেল 10,000 টাকার ব্যবসায়িক প্রতিষ্ঠানের পণ্য আগুনে পুড়ে গেল, এটা একটি লেনদেন। কারণ এখানে ব্যবসা প্রতিষ্ঠানের যে পণ্য পড়ে গেল ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি হলো, তাই সেটা লেনদেন। আর্থিক অবস্থার পরিবর্তন, কোনো ঘটনা দ্বারা যদি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন সাধিত হয় তবে সেটা লেনদেন। যেমন নগদ 5,000 টাকা দিয়ে অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো, এটি লেনদেন। কেন লেনদেন? দেখো আসবাবপত্র আসছে, ব্যবসা প্রতিষ্ঠানের একটা সম্পত্তি এসেছে আর ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা চলে গেছে, তাই সেটি লেনদেন। এখানে আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে, সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, নগদ অর্থ চলে গিয়েছে, তাই এটি লেনদেন। দ্বৈত সত্তা, প্রত্যেকটি লেনদেনের দুটি পক্ষ থাকবে, এক পক্ষ সুবিধা প্রদান করবে, অন্য পক্ষ সুবিধা গ্রহণ করবে। কর্মচারীদের বেতন দেওয়া হলো কত টাকা? 5,000 টাকা। এখানে পক্ষ, এই যে দুটি পক্ষ আছে, একটা হচ্ছে বেতন হিসাবে এখানে খরচ হয়েছে, অন্যটি হচ্ছে নগদ টাকা চলে গিয়েছে, নগদ হিসাব, নগদ টাকা হ্রাস পেয়েছে, তার জন্য এটি কি দুটি পক্ষ। তারপরে হচ্ছে স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র। লেনদেনের আরেকটু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে বা প্রকৃতি হচ্ছে একটি লেনদেন অন্যটি লেনদেন থেকে আলাদা। যেমন ধরো অফিসের জন্য আমরা কি করলাম, বাকিতে 5,000 টাকা পণ্য ক্রয় করলাম, 7 দিন পর পণ্যের মূল্য প্রদান করা হলো। এখানে এই যে প্রথমটা যেটা ক্রয় করলাম সেটি একটি লেনদেন, পণ্য যে পরবর্তীতে 7 দিন পর যে আমরা মূল্য পরিশোধ করলাম এটা আরেকটি লেনদেন। তাহলে একটার সাথে আরেকটা থেকে ভিন্ন হবে লেনদেনটি। এবার আসছে দৃশ্যমানতা। লেনদেন দৃশ্যমান হতে পারে, অদৃশ্যমান হতে পারে। দেখো খেয়াল করো, অফিসের জন্য আসবাবপত্র ক্রয় এটা দৃশ্যমান, দেখছি আমি, কিন্তু অদৃশ্যমান লেনদেন কিরকম? দেখো একটা জিনিস তুমি অফিসের জন্য কিনলে, অফিসের কাজে ব্যবহার করার কারণে ওইটা কি হলো, ব্যবহার করার কারণে এটার মূল্য হ্রাস পেলো, এটা হচ্ছে অদৃশ্যমান। তুমি দেখছো না কিন্তু বুঝতে পারছো এটার মূল্য হ্রাস পেয়েছে, সেটা হচ্ছে অদৃশ্যমান। তাই জন্য যন্ত্রপাতির অপচয় ধার্য করা হলো। ঐতিহাসিক ঘটনা, যে সকল ঘটনা পূর্বে ঘটে গেছে সেগুলোকে ঐতিহাসিক ঘটনা বলা হয়, ঐতিহাসিক ঘটনাকে লেনদেন বলা হয়। আবার ভবিষ্যতে ঘটতে পারে এমন ঘটনাও আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করতে পারে, তাই একে লেনদেন বলে গণ্য হবে। যেমন ওই ঐতিহাসিক ঘটনা, আমি একজন থেকে টাকা পেলাম, সে আমাকে টাকা দিচ্ছে না, আগে পেতাম দিচ্ছে না, তাহলে এখানে কি হলো, পেতাম যে ওটা ঐতিহাসিক হয়ে গেছে, পাচ্ছি না, অনাদায়ী। ঠিক আছে, আবার যা পাচ্ছি না তার থেকে আমি পেতে পারি, তাহলে অনাদায়ী সঞ্চিতি। ঠিক আছে, এই যে আমি কি করলাম, অনাদায়ী পাওনা, অনাদায়ী সঞ্চিতি, এগুলো সব ঐতিহাসিক ঘটনার মধ্যে আমার পড়ছে। এবার আসি হিসাব বিজ্ঞানে হিসাব সমীকরণের প্রভাব। আমাকে লেনদেনের সবচেয়ে বড় বিষয় হচ্ছে হিসাব সমীকরণ, এটা সম্পর্কে আমাকে অবশ্যই অবগত হতে হবে এবং এটা আমাকে খুব ভালোভাবে বুঝতে হবে। কারণ হচ্ছে কি জানো, এটার উপরে এই যে হিসাব সমীকরণের উপরে কিন্তু হিসাব বিজ্ঞানের পুরো থিওরিটা নির্ভর করে। এবার আসি হিসাব সমীকরণ কি। প্রত্যেকটি লেনদেনে হিসাব সমীকরণকে প্রভাবিত করবে। লেনদেনের ফলে হিসাব সমীকরণের বিভিন্ন উপাদানের পরিবর্তন সাধিত হয়। ঠিক আছে, তাহলে কি বললাম, লেনদেনের ফলে হিসাব সমীকরণের বিভিন্ন উপাদান কি করবে, প্রভাবিত হবে। তার জন্য কি বললাম, লেনদেনের ফলে হিসাব সমীকরণের বিভিন্ন উপাদানের পরিবর্তন সাধিত হয়। আমরা জানি যে হিসাব সমীকরণটা হচ্ছে কি জানো, সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, পুরা হিসাব সমীকরণ হচ্ছে এটা। এই হিসাব সমীকরণকে লেনদেন প্রভাব করছে কিনা তার উপরে কিন্তু এটা লেনদেন কিনা নির্ভর করবে। যেমন একটু আগে আমি বলেছিলাম অফিসের জন্য নগদে 5,000 টাকা আসবাবপত্র ক্রয়, এই কথাটা বলেছিলাম, আমি ক্রয় বলেছিলাম। তাহলে এখানে কি হচ্ছে তুমি দেখো, এই যে এখানে আসবাবপত্র নামে একটা যন্ত্রপাতি বানানো, আসবাবপত্র হিসাব নামে একটা যন্ত্রপাতি বানানো, আসবাবপত্র হচ্ছে সম্পত্তি, তাই এই বৃদ্ধি পেয়েছে। এই যে যন্ত্রপাতি কেনার জন্য আমি নগদ টাকা দিলাম,
তাহলে নবদান হিসাব নামে একটা হিসাব বাড়লো, নবদান হিসাব, তাহলে একটা হিসাব পেলাম আমি এ। তাহলে এই জিনিসটা কেনার জন্য আমাকে নগদ টাকা দিতে হলো, সেখানে কি হচ্ছে এ হ্রাস পেল, তাহলে একদিকে সম্পত্তি বাড়লো একদিকে সম্পত্তি হ্রাস পেল। তাহলে হিসাব সমীকরণে সবসময় মনে রাখবে এ এল প্লাস ই কে প্রভাবিত করবে, যদি এরকম না হয় তবে সেটা হিসাব সমীকরণকে যদি প্রভাবিত না করে তবে সেটা লেনদেন হতে পারবে না। তাহলে প্রিয় শিক্ষার্থী এবার আসি আমরা এই বিষয়গুলো নিয়ে ব্যাখ্যা করব। আর আমরা লেনদেনের প্রকৃত বৈশিষ্ট্যটা পড়ে ফেলেছি, সবচেয়ে ইম্পর্টেন্ট এটাকে বুঝতে পারেন। জি কোন জায়গা জি জি জি। দেখো প্রিয় শিক্ষার্থী, হিসাব সমীকরণ 12 পেজে চলে যাও, তারপর আমি তোমাদেরকে লেনদেন কিনা এগুলো নিয়ে আলোচনা করব আজকে। কাল পরবর্তী ক্লাস অবশ্যই আমি তোমাদেরকে লেনদেনের বিভিন্ন লেনদেন সম্পর্কে বিভিন্ন ধারণা দিব এবং কিভাবে লেনদেন চিহ্নিত করা এবং আরো কয়েকটা পদ্ধতি তোমাদেরকে শিখাবো। তাই আশা করি তোমরা সকলে পরবর্তী ক্লাসে আরো মনোযোগী হবে। তোমরা খুব কম অ্যাটেন্ড করছো শিক্ষার্থীরা, আমি জানি না তোমরা আসলে হিসাব বিজ্ঞানটা সম্পর্কে বুঝতে পারছো কিনা, কারণ তোমাদের উপস্থিতি কিন্তু বলে দিবে যে তোমরা আসলে কতটুকু অগ্রসর হতে পারছো। আর তোমরা তো জানোই মার্চের এই যে 30 তারিখ আমরা একটা প্রস্তুতিমূলক পরীক্ষা নেব, সেটা অনলাইন ক্লাসের ভিত্তিতে। তাই সবাই ক্লাসে অংশগ্রহণ করার চেষ্টা করবে যাতে করে তোমরা প্রস্তুতিমূলক পরীক্ষাতে প্রথম থেকে শুরুতেই ভালো করো। আর তোমরা তো জানছো যে সরকারি স্কুল খোলার একটা সিদ্ধান্ত নিচ্ছে, সেভাবে নিজেকে প্রস্তুত করে নাও। হিসাব সমীকরণ কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ে মোট সম্পদের পরিমাণ, মালিকানা সত্ত্ব ও বার্ষিক দায় সমান হবে। কোনো প্রতিষ্ঠানের মোট সম্পদ, মালিকানা সত্ত্ব ও দায়ের পরিমাণ সমান হবে, এটি হচ্ছে হিসাব সমীকরণ। যে সমীকরণের মাধ্যমে এই সমতা প্রমাণ করা যায় তাকেই বলা হয় হিসাব সমীকরণ। যে সমীকরণের মাধ্যমে এই কথাটাকে আমি প্রমাণ করতে পারবো তাকেই বলবো আমি হিসাব সমীকরণ। দেখো হিসাব শাস্ত্রবিদগণ হিসাব সমীকরণকে সম্পদ, দায়, যোগ, মালিকানা সত্ত্ব উপাদানগুলোর পরিবর্তনকারী ঘটনাকে লেনদেন বলে আখ্যায়িত করেছেন। তাহলে এবার আসি সম্পদ কি বিষয়টা জানি, তারপর আমি এই সমীকরণটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। সম্পদ কি? সম্পদ বলতে বোঝায় অর্থনৈতিক পরিমাপ দেখো সম্পদ বলতে বোঝায় অর্থনৈতিক পরিসম্পদ যা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ের মালিকানাধীন থাকে এবং যা মুনাফা অর্জনে ব্যবহৃত হয়। ব্যবসার মালিকানাধীন আসবাবপত্র, দালান কোঠা, কলকব্জা, আসবাবপত্র ব্যবহার করে আমি কি করছি? একটা পণ্য উৎপাদন করছি, সেই পণ্যটা বিক্রয় করছি, আমি মুনাফা অর্জন করতে পারছি। তার জন্য কি বললাম আমি? তার জন্য আমি বলেছি যে এই যে সম্পদ হচ্ছে ওই সম্পদ বলতে বোঝাচ্ছে আমি অর্থনৈতিক পরিসম্পদ যা কোনো মালিকানাধীন, যা মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হচ্ছে, তাকে আমি সম্পদ বলে আখ্যায়িত করেছি। দায় কি? দায় হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক দায়বদ্ধতা, যা ব্যবসা প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময়ের পর অবশ্য ব্যবসা প্রতিষ্ঠানকে সেই অর্থটা কি করতে হবে? ফেরত দিতে হবে, সেটাই হচ্ছে দায়। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের যে অধিকারটা থাকে তাকে দায় বলি। আমরা দায়কে দায় বলি। যেমন আমি একজন থেকে ধারে একটা পণ্য ক্রয় করলাম, ও আমার কি হলো? পাওনাদার হলো, ওকে আমার টাকাটা দিতে হবে, তাইলে আমি ওর কাছে দায়বদ্ধ, এটা আমি দায় বলছি। মালিকানা সত্ত্ব ব্যবসা প্রতিষ্ঠানের মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবিটা বাদ দিলে মালিকের যে অধিকারটা থাকছে, বাকিটুকুতে মালিকের যে অধিকার, সেটাকে বলা হয় মালিকানা সত্ত্ব, সেটাকে বলা হয় মালিকানা সত্ত্ব। আর তাহলে বুঝালাম যে মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষ অর্থাৎ দায় বাদ দিয়ে যা থাকে অবশিষ্ট সেটাই হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব চারটি উপাদান রয়েছে। একটা হচ্ছে মালিক যে টাকাটা বিনিয়োগ করছে, ব্যবসা প্রতিষ্ঠানের শুরুতে মালিক যে টাকাটা নিয়ে আসছে সেটার উপর মালিকের অধিকার রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান যা আয় করছে তা, তারপর ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালিক যদি কিছু উঠিয়ে নিয়ে যায় সেটা হচ্ছে উত্তোলন, ওইটা। তারপর হচ্ছে ব্যয়, আমরা যে ব্যয়গুলো হচ্ছে এগুলোকে মালিকানা সত্ত্ব বলে আমরা আখ্যায়িত করি। তাহলে এই যে হিসাব সমীকরণ, দেখো হিসাব সমীকরণকে পর্যালোচনা করতে গিয়ে আগে হিসাব সমীকরণটা ছিল এরকম। হিসাব সমীকরণ
আগে হিসাব সমীকরণটা কি বলছিল দেখো a সমান l প্লাস e ছিল, ঠিক আছে, l প্লাস e এর সমান আমি বলেছি অ্যাসেট সম্পত্তি, অ্যাসেট মানে সম্পদ, তারপরে l মানে কি লাইবিলিটি, l মানে হচ্ছে লাইবিলিটি, দায়, দায় সম্পদ সমূহ দেখাচ্ছি, দায় সমূহ এক যুক্ত করেছি সেজন্য ইতে ইকুইটি মালিকানা সত্য, মালিকানা সত্য, ঠিক আছে। এটা হচ্ছে হিসাব সমীকরণ। যতক্ষণ পর্যন্ত যা নিয়ে আলোচনা করেছি সেটা ছিল এটা, এতক্ষণ পর্যন্ত এটা নিয়ে আলোচনা করেছি। তোমার প্রত্যেকটা লেনদেন কিন্তু এ সমান সমান l প্লাস e কে প্রভাবিত করতে হবে, না হলে সেটা লেনদেন হবে না, একটু আগে বলেছিলাম কথাটা। এটি হচ্ছে, এগুলো হচ্ছে কি জানো, তুমি যতটা করবে, যতটা ক্লাস করবে তততে বুঝবে। তুমি একদিনেই কিন্তু অঙ্কে চলে গেলে হবে না, আগে আমাকে মেন থিমটা বুঝতে হবে, লেনদেন জিনিসটা কি জানতে হবে, হিসাব সমীকরণটা আসলে কি, কিভাবে প্রভাবিত হচ্ছে এই বিষয়গুলো বুঝতে হবে, তারপরে তোমাকে আমি অঙ্কে নিয়ে যেতে পারবো, তার আগে নয়। এবার আসলে হিসাব সমীকরণের বর্ধিত রূপটা জানি, হিসাব সমীকরণের বর্ধিত রূপ, বর্ধিত রূপ। হিসাব সমীকরণটাকে কিভাবে বানানো হয়েছে সেটা দেখি আমরা। হিসাব সমীকরণকে বানিয়েছে a সমান সমান l, l প্লাস e টা কিভাবে বানিয়েছে দেখো, একটু আগে আমি আলোচনা করেছিলাম, ক্যাপিটাল মানে মূলধন, আর মানে রেভিনিউ, আর মানে রেভিনিউ আর, তারপর হচ্ছে এটা হচ্ছে এক্সপেন্স খরচ, বাজারে খরচ, বাজারে যোগ উত্তোলন বাজার, একটু আগে যেটা নিয়ে আলোচনা করেছি, এটা হচ্ছে ই এর বর্ধিত রূপ, ই এর বর্ধিত রূপ। তাহলে মূলধন যোগ হচ্ছে রেভিনিউ, আয় যোগ হচ্ছে এক্সপেন্স খরচ বাদ যাচ্ছে, উত্তোলন বাদ যাচ্ছে, এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে হিসাব সমীকরণের বর্ধিত রূপ। তাহলে এবার আসি, এবার আমরা আলোচনা করব আমি আসলে কিভাবে বুঝতে পারবো যে মোট সম্পদ বাড়লে মোট দায় বা মালিকানা সত্ত্ব বাড়বে কিনা না বাড়বে, এটার জন্য আমি কয়েকটা কথা লিখে দিচ্ছি। কোন ঘটনা ঘটে হলে হিসাব সমীকরণ উপাদানগুলোকে নিম্নে পরিবর্তনটা হতে হবে। কোন ঘটনা লেনদেন হতে হলে হিসাব সমীকরণ উপাদানগুলোকে নিম্নলিখিত যে কোনো একটি পরিবর্তন সাধন হতে হবে, সেটা আমি এখানে লিখছি, খেয়াল করো। এক নাম্বার পরিবর্তনটা দেখো, আমাদের বইয়ের 13 পৃষ্ঠায় আছে, মোট সম্পদ, এটা নিয়ে আমি এখন আলোচনা করব, খেয়াল করবে। মোট সম্পদ বাড়লে মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে, মালিকানা সত্ত্ব বাড়বে, মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে, এটা মনে রাখতে হবে। দেখো, নগদে এত টাকা নিয়ে আসবাবপত্র, নগদে এত টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, নগদে এত টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, আমি লেনদেনটা লিখি, নগদে 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, যেটা আমি ব্যাখ্যা করবো শুরু করলো, তাহলে এখানে কি হচ্ছে দেখো, নগদ টাকা এসেছে, তাহলে 25 মিনিট হয়েছে, আমার আর 5 মিনিট, নগদ টাকা এসেছে, তাহলে নগদ হচ্ছে এর সাথে